আপনি সেদিন আমার ভালোবাসা গ্রহণ না করার কারণে রাতে আমি অনেকগুলো মেডিসিন খেয়ে ফেলি, শরীরটা ঠান্ডা হয়ে যায়। ক্লাস শেষ করে বের হচ্ছি, এমন সময় একটা পিচ্চি এসে আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়। তারপর এক দৌড়ে চলে যায়। আমি চিরকুটটা খুললাম, তাতে লেখা আছে, এই যে মিস্টার, জানেন আপনাকে আমার অনেক ভালো লাগে। এটা পড়ে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। কার চিরকুটকে জানে, আমাকে দেবে না এটা আমি শিওর। মনে হয় বাচ্চাটা ভুল করে আমাকে দিয়ে চলে গেছে। ইস, বেচারি ওর মনে কথাটা বলতে পারেনি। যাই হোক, চিরকুটটা পকেটে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। চিরকুট নিয়ে দেখলাম কালকে আসলে যদি পিচ্ছি রেখে পাই তাহলে ওকে আবার দিয়ে দেব। এবার চলেন আমাদের পরিচয়টা দিই। আমি জুয়েল, অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট, ব্যাচেলার থাকি। আব্বু আম্মু বাড়িতেই থাকে। মধ্যবিত্ত পরিবার হওয়ায় টিউশনি করে নিজের খরচ চালাই আর সামান্য কিছু বাড়িতে পাঠাই। এইভাবে কোনো মতে দিন যাচ্ছে। পরিচয় দিতে দিতে বাসায় চলে আসছি। রাতের বেলা চিরকুট আবার খুলে দেখলাম, ভালোই লাগছে। কে সেই ভাগ্যবান আল্লাহ জানে। ইস, আমাকে যদি কেউ এভাবে চিরকুট দিত। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে টিউশনি করিয়ে কলেজে গেলাম। বারবার এদিক ওদিক তাকাচ্ছি, যদি পিচ্ছিটাকে খুঁজে পাই তাহলে চিরকুটটা দিয়ে দেব। কিন্তু না, পিচ্ছির কোনো দেখাই নেই। ক্লাসে চলে গেলাম, দেখলাম আইমান আগে থেকে এসে বসে আছে। কি রে, এত দেরি করলি যে? টিউশনের দিকে আসতে দেরি হয়ে গেছে। ও সানি আসেনি এখনো? না, আমি তো ভাবছি তোর সাথে একসাথেই আসবে। দাঁড়া, কল দিয়ে দেখি। তারপর সানিকে কল দিলাম। কিছুক্ষণ পর সানিও আসলো। কয়েকটা ক্লাস করে ক্যান্টিনে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম, তারপর বেরিয়ে গেলাম। কলেজের গেটের সামনে আসার পর আইমান বাইক বের করলো। সানিকে প্রথমে বসলো, তারপর আমি বসতে যাব এমন সময় আজকে একটা পিচ্চি এসে একটা নীল কালারের চিরকুট হাতে দিয়ে দৌড় দেয়। বাইকে বসে যাওয়ার কারণে ওকে আর ধরতে পারিনি। আমি চিরকুটটা পকেটে নিয়ে নিলাম। তারপর আমরা বিজয় সিংহ দিঘুর পাড়ে গিয়ে বসলাম। নানান রকম কাপলদের প্রেম ভালোবাসা উপভোগ করছি। হঠাৎ করে চিরকুটটার কথা মনে পড়ল, বের করলাম। ওটাতে লেখা আছে, এই যে মিস্টার, নীল কালারের শার্টে আপনাকে সুন্দর দেখায়। আমি আমার নিচের গায়ের দিকে তাকিয়ে দেখলাম আমিও নীল কালারের শার্ট পরে আছি। অবাক হয়ে বসে রইলাম। তাহলে কি আমাকে টার্গেট করে কেউগুলো দিচ্ছে? একদিন ভুল হবে, সবসময় তার ভুল হবে না। সানি আমার হাত থেকে চিরকুটটা নিয়ে পড়লো। কিরে, এটা কি? একটা চিরকুট। কে দিয়েছে? জানি না, একটা পিচ্চি এসে দিয়ে গেছে। দেখি দেখি। এই নে। আপনাকে নীল শার্টে সুন্দর লাগে। এই কে রে মেয়েটা? দোস্ত, আমি সত্যি জানি না। জানিস, গতকালকে একটা দিয়েছে। কি বলিস? আমাদেরকে তো কিছুই বলিসনি। আমি ভাবছিলাম কেউ ভুল করে আমাকে দিয়ে দিয়েছে, তাই আর বলিনি। কি লেখা ছিল ওইটাতে? এই যে মিস্টার, আপনাকে খুব ভালো লাগে। মামু, তোর তো হয়ে গেছে। তোর উপর কেউ ক্রাশ খেয়ে বসে আছে। আরে না, হয়তো ভুল করে কেউ আমাকে দিচ্ছে। সালা, ভুল কি মানুষ সবসময় করে? আর আজকের লেখাটা তো তোর গায়ের শার্টের সাথে মিলে গেছে। আয়োজন, সেটাই তো। আচ্ছা বাদ দে, আরো কয়েকদিন দেখ। আমার মনে হয় তোকে কেউ পছন্দ করে। আরে ধুর, আমাকে আবার কে পছন্দ করবে? কেন করতে পারে না? পারে, বাট এত ছেলে থাকতে আমাকে কেন করবে? আচ্ছা বাদ দে, চল বাসায় চলে যাবো। তাড়াতাড়ি চল। আজকে বউ আসবে না, রান্না করতে হবে। তারপর আইমানকে বাসায় পৌঁছে দিয়ে বাসায় চলে যায়। রাতের বেলা কিছুক্ষণ পড়লাম, ভালো লাগছে না দেখে হুমায়ুন আহমেদের একটা গল্পের বই নিয়ে বারান্দায় গেলাম। একটা চেয়ারে বসে পড়ছি, এমন সময় একটা মেসেজ আসলো। আমি ভাবছি সিম কোম্পানিগুলোর। খেয়াল না করে পড়ার দিকে মন দিলাম। 2 মিনিট পর আবার আসলো। এরপর মোবাইলটা নিয়ে দেখি একটা নতুন নাম্বার থেকে মেসেজ আসছে। কি ব্যাপার, মন খারাপ নাকি? কোনো সিম কোম্পানি থেকে মেসেজ আসেনি, আমিই দিয়েছি। মেসেজগুলো দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। তার মানে সত্যি আমার সাথে এগুলো হচ্ছে। আমি তাড়াতাড়ি ওই নাম্বারটাতে কল দিলাম, কিন্তু ব্যস্ত দেখাচ্ছে। পরে আমি একটা মেসেজ দিলাম, কে আপনি? কিন্তু কোনো রিপ্লাই আসলো না। যাই হোক, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কলেজে গেলাম, গিয়ে দেখি সানি আর আইমান মিলে বসে আছে। কিরে, আসছিস? হুম।
চল ক্লাসে যাই। না রে, আজকে ক্লাস করতে ইচ্ছে করছে না, চল লাইব্রেরি থেকে বসি। কি হয়েছে তোর? কালকে রাত্রের ঘটনাটা বললাম। তার মানে তোকে কেউ ফলো করছে? কিন্তু তোর নাম্বারটা পেলো কোথায়? সেটাই ভাবছি। এমন সময় আরো একটা মেসেজ আসলো। আমি তাড়াতাড়ি করে মোবাইলটা বের করলাম, চেক করে দেখি ওটাতে লেখা আছে, এই ক্লাস করবেন না? ওই দুই হারামির সাথে থাকলে আপনিও হারামি হয়ে যাবেন। আমি মেসেজটা সানি আয়মানকে পড়ে শোনালাম। তার মানে ও আমাদের আশেপাশে আছে। এই বাইরে চল তো তাড়াতাড়ি। আমরা তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। অনেক খোঁজাখুঁজি পরও কাউকে দেখলাম না, সবাই যে যার মতো ব্যস্ত। অতঃপর আমরা ব্যর্থ হয়ে আবার লাইব্রেরিতে চলে আসলাম। কিছুক্ষণ ওখানে থেকে বাইরে চলে যাব, এমন সময় সানি ফিদা হয়ে দাঁড়িয়ে আছে। কি রে, কি হয়েছে তোর? দোস্ত, অদ্রিতা আসছে। কোন আদ্রিতা? আমাদের ডিপার্টমেন্টের আদিত্যা নাকি? হুম। ও আসছে তো কি হয়েছে? জানিস, ওকে দেখলে আমার ভিতরে লাড্ডু ফুটে। ওর গাল দুটো টেনে দিতে ইচ্ছে করে। শুধু তোর না, ও কলেজের মোটামুটি সবার ক্রাশ। সিনিয়ররা সবাই ওর পেছনে পেছনে ঘুরে। খামোকা সময় নষ্ট না করে চল। বাইরে আসলাম, এসে যে গেটের সামনে গেলাম, তখন একটা পিচেস চিরকুট আমার হাতে দিয়ে চলে গেল। আমি চিরকুটটা না পড়ে এক দৌড় দিয়ে ছেলেটাকে ধরলাম। এই দাঁড়া। জি ভাইয়া, বলেন। তোকে এটা কি দিয়েছে? একটা আপু দিছে। কোন আপু? আমি উনাকে চিনি না, উনি আমাকে 50 টাকা দিয়েছে, তারপর বলল এটা আপনাকে দিয়ে দূর দিতে। ওরে দেখলে চিনবি? না, উনি হিজাব পরা ছিল। আচ্ছা ঠিক আছে, যা। ছেলেটাকে বিদে দিয়ে আমি চিরকুটটা পড়লাম। এই প্রতিদিন একটা শার্ট পরেন কেন? শুধু এতটুকুই লেখা। তারপর সানিয়ামের কাছে গেলাম, ওদের সাথে বেরিয়ে গেলাম। রাতে পড়ছি, এমন সময় সে আগের নাম্বার থেকে মেসেজ আসলো। আমি আপনাকে 2টা শার্ট কিনে দিব। আমি রিপ্লাই দিলাম, কেন, আমি ভুগলি নাকি যে আপনাদের শার্ট পরবো? ও রিপ্লাই দিল, আর একবার কথা বললে মেরে পানিতে ফেলে দেব, যেটা বলছি সেটা। আমি সাথে সাথে কল দিলাম, কিন্তু না, কল আর যাচ্ছে না। সকালবেলা ঘুমিয়ে আছি, এমন সময় আমার রুমমেট সাথে বন্ধু হাকিম আসলো। এই জুয়েলট, তোর পার্সেল আসছে। আমার আবার কিসের পার্সেল? আমি কেমনে জানি, খুলে দেখ। আমি তাড়াতাড়ি খুলে দেখলাম ওটাতে 2টো শার্ট আছে। বুঝতে আর বাকি রইল না, কালকে রাতের কথাটাও রেখেছে। কিছুক্ষণ পর আবার একটা মেসেজ আসলো, আজকে এখান থেকে একটা পরে কলেজে আসবেন। দোস্ত তোকে এটা কে দিল? একটা ছেলে দিয়ে গেল। ছেলেটাকে চিনিস? আরে না, পিছিয়ে একটা ছেলে এসে দিয়ে গেছে আর বলেছে এটা জুয়েলকে দিবেন। ও, কেসটা কি? কিসের কেস? আমার সাথে মিথ্যা বলিস না। আচ্ছা বলছি, শোন, পুরো ঘটনাটা শেয়ার করলাম। তলে তলে এতটুকু করে ফেলেছিস, অথচ আমাকে কিছু বললিও না। আমি ভাবছি হয়তো ভুল করে দিয়েছে, তাই বলিনি। তবে তোকে আর ফাহাদকে এমনিতে আজকে বলতাম। আচ্ছা, আজকে কলেজে যাবি না? আচ্ছা, ফ্রেশ হয়ে আসি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে ওখান থেকে একটা শার্ট পরে কলেজে চলে গেলাম। কলেজের গেটে দিয়ে ঢোকার সময় আবারও মেসেজ আসলো। বাহ, খুব সুন্দর লাগছে। তার মানে আমার আশেপাশে আছে। আমি তাড়াতাড়ি করে আশেপাশে খুঁজতে শুরু করলাম। গেটের দিকে তাকিয়ে দেখি আদ্রিতা মেয়েটা গাড়ি থেকে নামছে। গাড়ি থেকে নেমে সোজা হাঁটা দিল। আমি এক পাশে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা আসলেই অনেক সুন্দর, যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে। কিন্তু ভাবটা একটু বেশি, বড় লোক হলে যা হয় আর কি। আমার এত কিছু ভেবে লাভ নেই। আমি আস্তে আস্তে হেঁটে ক্লাসে চলে গেলাম। দেখলাম সানি বারান্দায় হাঁ করে তাকিয়ে আছে। আমি কি মাথার মধ্যে একটা টোকা মারলাম। কিরে, হাঁ করে আছিস কেন? অদ্রিতা কই আদ্রিতা? এখানে ছিল। শালা, তুই পুরো পাগল হয়ে গেছিস। চল ভিতরে যাই। এই শোন, আজকে ক্লাস করব না। তুই কি করবি? লাইব্রেরিতে চল। আচ্ছা চল। তারপর আমরা একটা লাইব্রেরিতে গেলাম। আমি হুমায়ুন আহমেদের একটা বই নিলাম। সানি মোবাইলে আদ্রিতা মেয়েটার ফেসবুক প্রোফাইল দেখছে। এমন সময় আমার মোবাইলে একটা মেসেজ আসে।
চেক করে দেখি সেই মেয়েটা। কি ব্যাপার, ক্যাবলাকান্ত ক্লাস না করে এখানে কি? আমি তাড়াতাড়ি করে এদিক ওদিক খুঁজতে লাগলাম, কিন্তু কেউ নেই। লাইব্রেরির কোণ বরাবর একটা মেয়ে বারবার আমার দিকে তাকাচ্ছে। আমাকে দেখেই চোটের মতো হয়ে গেল। আমার মনের মাঝে একটা খটকা লাগলো, এই মেয়েটা নয়তো। আমি তাড়াতাড়ি করে এই মেয়েটার কাছে গেলাম। সানিও আসলো। ওই দাঁড়ান। আমাকে বলছেন? তো কাকে বলবো? জি বলুন। আপনার মোবাইলটা দেন। কেন? যেটা বলছি সেটা করুন। ওই মোবাইল দিবি নাকি একটা লাথি দেবো? মেয়েটা ভয় ভয়ে মোবাইলটা দিল। আমি মেসেজগুলো দেখতে লাগলাম, কিন্তু না, কোনো কিছু পেলাম না। আমি কল লিস্টও চেক করলাম, কিন্তু কিছুতেই মিলছে না। এমন সময় আবার একটা মেসেজ আসলো। কি ব্যাপার, ওই মেয়েটা থ্রেড দিচ্ছেন কেন? ও তো কিছু করেনি। সরি আপু, ভুল হয়ে গেছে। একটা নাম্বার থেকে আমাকে অনেক জ্বালাচ্ছে। আপনি যেভাবে তাকালেন আমি ভাবছি হয়তো আপনি। সরি, প্লিজ কিছু মনে করবেন না। মেয়েটা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি আস্তে করে ওখান থেকে চলে আসলাম। কি রে, তুই ওকে সন্দেহ করলি কেন? আরে ওর তাকানো দেখে মনে হয়েছিল। আচ্ছা বাদ দে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা হাকিমদের গিটারটা নিয়ে বারান্দায় বসে আছি। গিটার বাজাও ভাবছি, কিন্তু বারবার ওই মেয়েটার কথা মনে আসতে লাগলো। কে এই মেয়ে? সত্যি কি আমাকে ভালোবাসে নাকি মজা করছে? এমন সময় আবারও মেসেজ আসলো। মেসেজে লেখা আছে, কি ব্যাপার রাজকুমার, মন খারাপ নাকি? না, আর হ্যাঁ শুনুন, আমি রাজকুমার না, সাধারণ একটা ছেলে। আমার জন্য আপনি রাজকুমার। আমি একটা জিনিস বুঝতে পারছি না। কি বুঝছেন না? আপনি আমার কি দেখে প্রেমে পড়লেন? না আছে টাকা, না আছে পয়সা, না আছে ভালো চেহারা, না আছে প্রেম। কেন প্রেমে পড়লেন? শুনেন মিস্টার, আমি এত কিছুর দিকে তাকাইনি, এমনিতেই আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমার সামনে আসবেন না কেন? প্রেম ভালোবাসার মধ্যে একটু মজা না করলে ভালোবাসার মজা নাই। আরো একটা কারণ আছে, আরো একটা কারণ, সেটা হচ্ছে আমি চাই আপনি আমাকে না দেখেই ভালোবাসেন। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। সেটা আমিও জানি, কিন্তু আমার বিশ্বাস আপনিও আমাকে ভালোবাসবেন। ওভার কনফিডেন্স ভালো না। আমি যা বলি সেটাই হয়। আচ্ছা, দেখা যাবে। এভাবে অনেকক্ষণ মেয়েটার সাথে মেসেজে কথা হলো। এই প্রথম মেয়েটার সাথে এতগুলো মেসেজ করলাম। বাড়িতে কল দিয়ে আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর কি ঘুমিয়ে গেলাম। পরের দিন সানিয়ার আইমান আমার বাড়ির সামনে আসলো। বাইক নিয়ে আমি রেডি হয়ে ওদের সাথে কলেজ চলে গেলাম। কলেজের গেটের সামনে কয়েকটা চটপটি আর ফুচকা দোকান আছে। আমরা ওখানে গিয়ে বসলাম। 3 জন চটপটি নিলাম। একটা পিচ্চি এসে আমার হাতে একটা বেলুন দিল। ওটাতে লেখা আছে, টক খেয়ে পানি খাবেন না। আমি ছেলেটাকে কিছু বলতে যাব, এমন সময় আরো একটা ছেলে এসে আরেকটা বেলুন দিল। সেটাতে লেখা আছে, এই যে মিস্টার, আগে খেয়ে নেন, তারপর আমাকে খুঁজতে বের হবেন। আমি ওটা ছেলেটার পিছু নিলাম। এমন সময় আরো একটা ছেলে এসে বেলুন দেয়, আর ওটাতে লেখা আছে, আই লাভ ইউ। আমি সানিয়া ইমান সবাই অবাক হয়ে রইলাম। এই পাগলামির মানে কি? আমি ছেলেটাকে ধরলাম। ওই দাঁড়া। জি ভাইয়া বলেন। তোদের এগুলো কে দিয়েছে? একটা আপু দিয়েছে। কোথায় তোদের সে আপু? আমাকে বল, আমি তোদের টাকা দেব। আচ্ছা আমার সাথে চলেন। আমি সানিয়া আইমানকে ইশারায় আসতে বলে ছেলেটা পিছু পিছু যেতে লাগলাম। দেখি একবারে নিয়ে গিয়ে ছেলেটা বলল, আরে কই গেল? ভাইয়া এখানেই ছিল। ফাজিলমি করিস আমার সাথে? সত্যি ভাইয়া, ও এখানেই ছিল, আমাকে বাদাম কিনে দিয়ে আপনাকে এটা দিতে বলল। আচ্ছা তুই যা। ছেলেটা চলে গেল। বন্ধু, মনে হয় মেয়েটা তোকে সত্যি ভালোবাসে। তাহলে ও সামনে আসে না কেন? সেটাই ভাবছি। আচ্ছা ক্লাসে চল, ওখানে গিয়ে কথা বলবো। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে বসলাম। একটু পর মেসেজ আসলো। চুলগুলো ঠিক করেন। আমি মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আসলে চুলগুলো এদিক ওদিক হয়ে আছে। বাইকের বাতাসে আর ছেলেটাকে ধরতে যাওয়া সব ভুলে গেছি।
চুলগুলো ঠিক করলাম। মেয়েটা তার মানে ক্লাসে আছে। আমি চারপাশে মেয়েগুলোর দিকে তাকালাম। দেখলাম যে যার মতো ব্যস্ত, কাউকে দেখলাম না, একাই বসে আছে। দোস্ত, আমার একটা আইডিয়া আছে। কি আইডিয়া বল? আমি আর আইমান বাইরে দুইজন দুই পাশে গিয়ে লুকিয়ে থাকবো। এরপর খেয়াল করব কেউ তোকে লুকিয়ে লুকিয়ে মেসেজ দেয় কিনা। যদি কাউকে দেখি, সাথে সাথে ওকে ধরে ফেলবো। কোনো লাভ হবে না, ও তোদের থেকে বেশি চালাক। সানি ঠিক বলেছে, ট্রাই তো করতে পারি। ওকে, চল। তারপর আমরা কমন রুমে গেলাম। সানি এমান দুজন দুই পাশে লুকিয়ে রইল। আমি অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু কেউ আসলো না। ওরা বিরক্ত হয়ে আমার কাছে চলে আসলো। ওরা আসার 2 মিনিট পর মেসেজ আসলো। কি ব্যাপার মিস্টার, আমাকে ধরবেন? এত সোজা? আচ্ছা, যাই হোক, ডান পাশের টেবিলের চিপায় একটা নীল রঙের চিরকুট আছে। ওটা আপনার জন্য অনেক আগে লিখেছি, কিন্তু আপনি কমন রুমে তেমন আসেন না, তাই দেওয়া হয়নি। ওটা নিয়ে নেন। আমি হতাশ হয়ে সানি আইমানকে মেসেজটা দেখালাম। সানি চিরকুটটা নে তো। সানি গিয়ে চিরকুটটা আনলো। ওটাতে লেখা আছে, ভালোবাসি তোমায় নিজের থেকেও বেশি। দোস্ত, আমার কি ইচ্ছে করছে জানিস? কি? ওকে সামনে নিয়ে এসে একটা থাপ্পড় দিই। এত ঘুরানোর কি আছে? সরাসরি সামনে এসে বলে দিলেই তো হয়। তুমি কচু করবা? এই বাদ দে, অন্য কথা বল। তারপর আমরা বসে কথা বলছি। এমন সময় আদ্রিতা আর বান্ধবীরা সবাই কমন রুমে আসলো। সানি আদ্রিকে দেখে লাফাতে শুরু করলো। তোরা থাক, আমি একটু আসি। কোথায় যাস? তোর ভাবির সাথে দেখা করে আসি। এমন চড় দিবে 2 দিন কিছুই খেতে পারবি না। তুই শালা চুপ থাক। সানি লাফাতে লাফাতে ওদের কাছে গেল। ওরা 6 থেকে 7 জন বসে মোবাইলে মনে হয় একজন অন্যজনের বয়ফ্রেন্ডের ছবি দেখছে আর হাসাহাসি করছে। সানি গিয়ে ওদের সামনে একটা হাত বাড়িয়ে দিল। মেয়েগুলো ও শার্ট ধরে টানাটানি শুরু করে দিল। বেচারা হিরো হয়ে গেল। আমাদের সামনে আবার চোরের মতো ফিরে আসলো। আমি আর আইমান হাসতে হাসতে শেষ ওরা অবস্থা থেকে। তারপর আমরা বাসায় চলে গেলাম। আজকে বারান্দায় গেলাম না। হাকিম ফাহাদের সাথে ম্যাচ পাড়া আর মিলের খরচের হিসাব করছি। এমন সময় মেয়েটা একটা মেসেজ দিল। আমি রিপ্লাই দিলাম না। রিপ্লাই না দেওয়া দেখে ও আবার মেসেজ দিল। আমি এরপরও রিপ্লাই দিলাম না। এরপর শুরু হলো ওর মেসেজ দেওয়া। দিতে দিতে 20টা মেসেজ দিল। পরে আমি রিপ্লাই দিলাম। রিপ্লাই পেয়ে কান্নার ইমোজি কয়েকটা দিল। তারপর বলল, আপনি খুব খারাপ। আমি অনেক খারাপ। একটু বারান্দায় আসেন। কেন? এত কথা বলেন কেন? আসতে বলছি, আসেন। আসবো, একটা শর্ত আছে। আমার সাথে মোবাইলে কথা বলতে হবে। পার নিচ্ছেন? যেটা মনে করেন। মেয়েটা রিপ্লাই দিল না। আমিও নিজে থেকে কোনো মেসেজ করলাম না। খেয়ে ঘুমিয়ে গেলাম। রাত প্রায় 2টার সময় মোবাইলে কল আসলো। আমি কুমকুম চোখে তাকিয়ে দেখি মেয়েটা নাম্বার থেকে আসলো। আমি একটা লাফ দিয়ে উঠে গেলাম। প্রথমবার কলটা কেটে গেল, আবার দিল। এরপর ধরলাম। আমি চুপ করে আছি, ও পাশে চুপ করে আছে। কিছুক্ষণ পর কথা আসলো। ঘুমিয়ে গেছেন নাকি? আমার মুখ দিয়ে কোনো কথা আসছে না। তারপরও বললাম, রাতে তো অনেক হয়েছে, জেগে থাকা তো কোনো কারণই নেই। খাইছেন রাতে? মেয়েটার ভয়েসটা অসাধারণ। এরকম মেয়ের সাথে সারা জীবন কথা বললে মনে হয় আমার কথা শেষ হবে না। এবার খুশি হয়েছেন? আর একটা কথা। কি? আমাকে ভালোবাসার কারণটা কি? সব কথার উত্তর পেতে নেই। আচ্ছা, তাহলে আপনি আমার সামনে আসেন না কেন? সময় হোক তখন আসব। সময়টা কখন হবে? যেদিন আপনার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবো সেদিন। যদি বলি এখন? আপনি যে মন থেকে বলছেন না, শুধু আমাকে দেখার জন্য বলছেন, সেটা আমি ভালো করেই জানি। একটা অনুরোধ করব। জি বলেন। আগে বলেন ডাকবেন কিনা? কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। প্লিজ একবার দেখা করুন, প্লিজ। আমি এভাবে থাকতে পারছি না। আচ্ছা, কালকে বিকাল বেলা বিজয় সিংহ দিঘির ওখানে আসেন, আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি? আপনি একা আসবেন, কাউকে নিয়ে না। আচ্ছা ঠিক আছে।
তারপর আরো কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিল। আমি মোবাইল অফ করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি 11টা বাজে। কলেজ মিস হয়ে গেল। মোবাইল ওপেন করে দেখি সানি আমার অনেকবার কল দিয়েছিল। দুপুরে খেয়ে ঘুমোতে গেলাম, কিন্তু খুশিতে ঘুম আসছে না। আমি বিকেলবেলা রেডি হয়ে বিজয় সিংহদির ওখানে চলে গেলাম। আশেপাশে অনেক ছেলে মেয়ে আছে, কিন্তু সবাই জোড়া জোড়া, একা কোনো মেয়ে নেই। আমি এদিক ওদিক তাকালাম। পিছনের একটি বেঞ্চের দিকে তাকিয়ে দেখি একটা ব্যাগ রাখা আছে। আমি ভাবছি হয়তো অন্য কেউ রেখে গেছে। আমি মেয়েটিকে মেসেজ দেওয়ার জন্য মোবাইলটা বের করব, তার আগেই ও আমাকে মেসেজ দেয়। ওই ব্যাগটা আপনার জন্য। আমি রিপ্লাই দিলাম, আপনি কোথায়? সরি, আমি দেখা করতে পারবো না। মানে কি? আপনি নিজেই তো বলেন এখানে আসতে। কিন্তু আমার মনে হচ্ছে এখন দেখা করা উচিত হবে না। এই কাজটা না করলেও পারতেন। আচ্ছা, আপনি ব্যাগটার কাছে যান, ওখানে কিছু জিনিস আছে আপনার জন্য। কি জিনিস? সেটা ব্যাগ খুললে দেখবেন। আর হ্যাঁ, ব্যাগ বাসায় গিয়ে খুলবেন। আমি আর কিছু বললাম না, গিয়ে ব্যাগটা নিলাম। ভারী লাগছে। কি আছে ভিতরে আল্লাহ জানে। আমি আশেপাশে খুঁজছি, কাউকে দেখা যায় কিনা। আমি জানি মেয়েটা আমার আশেপাশে কোথাও লুকিয়ে আছে, কিন্তু সামনে আসছে না। আমি ব্যাগটা নিয়ে বাসে চলে গেলাম। রাতের বেলা ব্যাগটা নিলাম খোলার জন্য। এমন সময় হাকিমার ভাত আসলো। কিরে, এখানে কি? জানি না দোস্ত, গিফট দিয়েছে। কে দিছে? ওই সেদিন তোর কাছে যে শার্টটা পাঠিয়েছে সে দিয়েছে। বাহ, ভালো তো। এইরকম একটা গার্লফ্রেন্ড থাকলে আর কি লাগে। আরে কিসের গার্লফ্রেন্ড? ওরে তো আমি কখনো দেখিনি। আচ্ছা, পরে কথা বলিস, এখন ভিতরে কি আছে সেটা দেখ। আমি ব্যাগটা খুললাম। প্রথমে অনেকগুলো বেলুন বের হলো। বেলুনে লেখা আছে ভালোবাসি প্রিয়। তারপর অনেকগুলো চকলেট, দুটো গেঞ্জি আর একটা ঘড়ি, আর পেন্সিল দিয়ে আঁকা আমার একটা ছবি, ওয়ালমার্টে সাজানো। বাহ, খুব সুন্দর তো। এই নে, চকলেট খা। তোরা খা, আমার ইচ্ছে নেই। ইচ্ছে না থাকলে বাড়িকে বস, আমরা খাই। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এতগুলো গিফট ওর মানেটা কি? মেয়েটা কি সত্যি আমাকে ভালোবাসে? ভাবতে ভাবতে আমি বারান্দায় গেলাম। তখনই মেসেজ আসলো। কি গিফট পছন্দ হয়নি? আমি রিপ্লাই দিলাম, এগুলোর মানে কি? মানে খুব সিম্পল, আমি আপনাকে ভালোবাসি। গিফট দিলেই কি ভালোবাসা পাওয়া যায়? সেটা আমি জানি না, বাট এটা সত্যি যে আমি আপনাকে অনেক ভালোবাসি। আচ্ছা, কল দিচ্ছি। মেসেজে কথা বলে আমার ভালো লাগে না। আমি কল দেওয়াটাকেই সে কল দিল। আমি কলটা ধরে সালাম দিলাম, তারপর কথা বলা শুরু করলাম। কি করছেন এখন? আপনি তো সব জানেন, তাহলে জিজ্ঞাসা করছেন কেন? আপনার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে। আপনি প্লিজ এগুলো বন্ধ করুন, আমার ভালো লাগছে না। কেন? আপনার ভালো লাগেনি? এভাবে ভালোবাসা হয় না। তো কিভাবে হয় শুনি একটু। এত কিছু আমি বোঝাতে পারবো না। আপনি যদি সামনে সব কথা না বলেন বা দেখা না করেন, তাহলে আমি আর আপনাকে মেসেজ দেবো না, ব্লক করে দিতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে, আমি যদি ক্যাম্পাসে সবার সামনে আপনাকে প্রপোজ করি তাহলে অ্যাকসেপ্ট করবেন? সেটা পরে দেখা যাবে, আগে তো সামনে আসেন। পরে না, এখন বলেন। যদি আপনি প্রপোজ অ্যাকসেপ্ট করেন তাহলে আমি প্রপোজ করব। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করব। ওকে। তাহলে কখন দেখা করবেন? টাইম বলা যাবে না, যে কোনো সময় করব, আপনি রেডি থাকবেন। আমি ওকে। আর একটা কথা, কি? আপনি এই কয়েকদিন আমার দেওয়া শার্ট বা টি শার্ট গুলো পরবেন। কেন? আপনি তাহলে আমার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। আরো কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিলাম। তারপর সানিয়ামনকে গিফটের ছবি তুলে পাঠালাম, অ্যান্ড বাকি ঘটনা খুলে বললাম। ওরা অনেক এক্সাইটেড। এতদিন পর সে অপরিচিত মেয়েটাকে দেখতে পারবো। আমি মোটামুটি একটু টেনশনে আছি। মেয়েটা কি হবে, দেখতে কেমন হবে? যদি প্রপোজ না করে সবার সামনে আমাকে অপমান করে, তাহলে ক্যাম্পাসে আমার মান ইজ্জত সবকিছু শেষ হয়ে যাবে। ধুর, যাওয়ার হবে। এত কিছু ভেবে লাভ নেই। ঘুমোতে গেলাম, কিন্তু ঘুম আর আসছে না। বারবার মেয়েটার কথাই মনে পড়ছে।
গলাটা বেশ সুন্দর, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে রওনা দিলাম। কেমন যেন একটা ভয় কাজ করছে। গেটের সামনে গিয়ে দেখি সানিয়া এমন বসে আছে। আমি যাওয়ার পর, কিরে, কি অবস্থা? এই তো ঠিকঠাক। ওর সাথে কথা হয়েছে? না, মেসেজ দেয়নি, আমিও দিইনি। গিফটগুলো নিয়ে এসেছিস? না রে, ওগুলো পাশে আছে। ফকিন্নি, তোকে কালকে রাতে নিয়ে আসার জন্য বলেছি না, মনে নেই? সঠিক দোস্ত, মনে ছিল না। আচ্ছা, প্রপোজ কি আজকেই করবে বলেছে? না, তবে বলেছে যে কোনো সময় করবে। তাহলে তো তোরে একটু অ্যাক্টিভ থাকতে হবে। ক্লাস করবি? আজকে ভালো লাগছে না রে, চল ঘুরে আসি। কোথায় যাবি? দেখি, একবার বাইকে ওঠ, তারপর পরে দেখা যাবে। আমি বাইক উঠে রওনা দেব। এমন সময় আদ্রিতা মেয়েটা আর কয়েকটা বান্ধবীকে কেটে নিয়ে ভিতরে ঢুকছে। আদ্রিতা মেয়েটা আজকে একটা শাড়ি পরে এসেছে। বাকিরাও কয়েকজনের শাড়ি পরেছে। আমি মনে হয় একমাত্র ব্যক্তি যার কোনো মেয়ে ফ্রেন্ড নেই। শাড়িটা কয়েকজন পরিচিত আছে। আইমানেরও কয়েকটা মেয়ে ফ্রেন্ড আছে। অবশ্য ওরা আইমানের স্কুল ফ্রেন্ড। স্কুল থেকে ওদের সাথে একসাথে বেড়ে উঠেছে। শানি আদ্রিতাকে থেকে হাঁ করে তাকিয়ে আছে। আমি ওর মাথায় একটা টোকা দিলাম। শালা মুখ বন্ধ কর, মশা ঢুকবে। দোস্ত, তোরা যা, আমি যাব না। কেন? যেভাবেই হোক আদ্রিকে আজকে প্রপোজ করব। ওকে ছাড়া থাকা ইম্পসিবল। সেদিনও তো এই কথা বলছিলি, কিন্তু কাজের বেলা তো কিছুই পারিস না। দোস্ত, তোরা ঠিক করে দে না। সরি ইয়ার, আমি পারবো না, কারণ আমি মেয়েদের সাথে ভালো করে কথাই বলতে পারি না। তোর লাইন ঠিক করে দেবো তো পরে। শালারা, তোরা কোনো কাজের না, যা করার আমি নিজেই করব। এই কথা বলে সানি মেয়েগুলোর পিছু নিল। আমরা আর কি করব? বাইক থেকে নেমে ওর পিছু পিছু গেলাম। মেয়েগুলো ক্লাসে চলে গেল, আমরাও ক্লাসে গেলাম। দেখলাম সানি ওদের সামনে গেল। আদ্রিতাকে কি যেন বলতে গিয়েও আবার আমার কাছে ফিরে আসলো। কি রে, প্রপোজ করিসনি? দূর, ভয় লাগে। ভয়ের কি আছে, তুই তো বীর পুরুষ। শালা, সামনে গেলে বুঝবি, তখন তোর বীর পুরুষগিরি কোথায় যায় টেরও পাবি না। তাহলে আর এখানে বসে লাভ কি? চল বাইরে যাই। প্লিজ দোস্ত, তোরা কিছু করে দে। আমরা কিছু বললে আদিত্যা আমাদের চড় দেবে। যে মেয়ে সিনিয়রদের মারতে ভয় করে না, সেইখানে আমরা কিছুই না। চল তো, তোর কপালে প্রেম নেই। শালা, নিজে তো পেয়ে গেছিস, তাই এখন আমাকে বলছিস আমার কপালে প্রেম নেই। আমিও দেখব দে সেই সুন্দরী যে তোকে ভালোবাসে। আচ্ছা দেখিস, এখন চল। তারপর আমরা বাইরে চলে আসলাম। কিছুক্ষণ করে বাসায় চলে গেলাম। মেয়েটা সারাদিন একটা মেসেজ দেয়নি, রাতেও দেয়নি। আমার কেমন যেন একটু খারাপ লাগছে। বারবার মোবাইলের দিকে তাকাচ্ছি, কিন্তু মেসেজ দেয়নি। আমিও আর নিচে থেকে দেইনি। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন আইমান বাইক নিয়ে আমার বাসার সামনে আসলো। রেডি হয়ে ওর সাথে বেরিয়ে গেলাম। মাঝপথে সানি উঠল। কলেজের সামনে যাওয়ার পর আইমান বাইক একপাশে রাখলো। প্রতিদিনের মতো চা খেয়ে ভিতর থেকে যেতে লাগলাম। গেট দিয়ে ভিতরে যাওয়ার পর একটা ছেলে এসে আমাকে একটা গোলাপ ফুল দিয়ে কিছু না বলে চলে গেল। আমি ওটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর আবার হাঁটা শুরু করলাম। এরপর কলেজের একটা ছোট ওপেন এসে আরেকটা ফুল দিল। সানিয়ার মান হাঁ করে তাকিয়ে রইল। আর একটু ভিতরে গেলাম। একের পর এক ছেলে মেয়ে এসে আমার হাতে ফুল দিতে লাগলো। আমি পুরো টাচকে খেয়ে বসে আছি। কি হচ্ছে এগুলো? স্বপ্ন দেখছি না তো? যত এগোচ্ছি ততই ফুল দিচ্ছে। আমি কিছু ফুল সানিয়া আইমার কাছে দিয়ে দিলাম। যত ভিতরে যাচ্ছি ফুলের সংখ্যা বাড়ছে। মাঠের মাঝখানে যাওয়ার পর দেখলাম অনেকগুলো ছেলে মেয়ে গোল হয়ে লাভ বানিয়ে দাঁড়িয়ে আছে। আমি সানিয়া আইমানের দিকে তাকালাম। ওরা টাচকে খেয়ে আছে। আমার দাঁড়িয়ে থাকা দেখে একটা মেয়ে ইশারায় ডাক দিল। আমরা ওখানে গেলাম। ভিতরে যাওয়ার পর সবাই একটা গোলাপ ফুল দিল। মাঝখানে যাওয়ার পর দেখি কি একজন অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। ভয়ে হাত পা কাঁপছে। আমি ওনার পিছন থেকে ডাক দিলাম, ও তাকাচ্ছে না। কয়েকবার ডাকার পর পিছনে ঘুরে তাকালো। ও তাকাতেই আমি অনেক বড় একটা টাস্কি খেলাম, কারণ মেয়েটা আর অন্য কেউ নয়, আদ্রিতাই ছিল। আদ্রিতাকে দেখে আমি সহ সানিয়া ইমান বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে আছি। আমি আরো বেশি অবাক হলাম এটা ভেবে
যে মেয়েটা এত সুন্দর প্রপোজাল পাওয়ার পরেও অ্যাকসেপ্ট করতো না কেন। কত সুন্দর সুন্দর ছেলে ওর পিছু ঘুরত, ক্যাম্পাসে বড় ভাইয়েরাও সবাই ওর জন্য পাগল, আর ও কিনা আমাকে প্রপোজ করছে, তাও আবার সবার মাঝখানে। শানি কিছু না বলে ওখান থেকে চলে গেল। আদ্রিতা ফিল্মি স্টাইলে কয়েকবার কাব্য রচনা করে একগুচ্ছ গোলাপ আমার দিকে তুলে ধরল। আমার কি করা উচিত আমি বুঝে উঠতে পারছি না। শানি আদ্রিতাকে ভালোবাসত, এখন যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে হয়তো আমার ফ্রেন্ডশিপ আগের মতো থাকবে না। আইমানের দিকে তাকালাম, সেও কিছু বলছে না, হয়তো এরকম একটা হবে সেও আশা করেনি। ভয়ের লজ্জায় আমি ঘামতে শুরু করলাম। আদ্রিতা আবারও আমাকে ডাকে, কিন্তু আমার মন অন্যদিকে। কোনো কিছু না ভেবে আমি ওখান থেকে চলে গেলাম। ক্যাম্পাসে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আমি চলে যাওয়ার পর আদ্রিতা ফুলগুলো নিয়ে ওখানে বসে আছে। অনেক অনেক কথা শোনাচ্ছে ওকে। কেউ বলছে এটা অহংকারের ফল, কেউ বলছে আদ্রিতা বেশি ভাব দেখায়, আবার কেউ বলছে তার মধ্যে সমস্যা আছে। কারো কথায় কান্না দিয়ে আমি সোজা বাসায় চলে গেলাম। দুপুরে না খেয়ে কিছুক্ষণ ঘুমালাম, কিন্তু ঘুম আর আসছে না। আচ্ছা, আমার এই কাজটা করা কি ঠিক হচ্ছে? আদ্রিতা হয়তো আমাকে সত্যি ভালোবাসে, না হলে সবার সামনে এভাবে প্রপোজ করতো না। বিকেল বেলায় আমি দিঘির পাড়ে গিয়ে একা একা বসে আছি। মনটা খারাপ, মন খারাপের কারণটা খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ পর সানিয়া রাইমান বাইক নিয়ে আমার কাছে আসলো। তারপর দুজন আমার পাশে বসলো। কি রে, তুই প্রপোজাল অ্যাকসেপ্ট করিসনি কেন? এমনি। এমনি মানে? সত্যি করে বল। আচ্ছা বাদ দে তো, আমার ভালো লাগছে না। আমাদের বলা যাবে না কেন? বল কেন অ্যাকসেপ্ট করিসনি? ও তো তোকে সত্যি ভালোবাসে। দেখ, তোদের জন্য আমি এরকম হাজারো আদ্রিতাকে রিজেক্ট করতে পারবো, কিন্তু তোদের মনে কষ্ট দিতে পারবো না। কেন? আমরা কি তোকে না করেছি নাকি? সেটা না হয় করিসনি, বাট তুই তোকে ভালোবাসতিস, আমি কিভাবে অ্যাকসেপ্ট করবো বল? আরে আমি মজা করতাম, তাছাড়া আমি তোর সামনেই যাইনি কোনোদিন। তোদের সাথে দুষ্টুমি করতাম। কি করতিস সেটা আমি খুব ভালো করে জানি। এখন কি করবি ভেবেছিস? কি আর করব, ও ওর মতো থাক আর আমি আমার মতো থাকি। কিছুদিন পর ওর মন এমনিতে ভালো হয়ে যাবে, তারপর না হয় শানি ওকে প্রপোজ করবে। আরে না, মাথা খারাপ নাকি? আমি ওকে প্রপোজ করব? তুই কি ভাবছিস আরজিতা তোকে এইভাবে ছেড়ে দেবে? জীবনেও না, বরং সে ক্যাম্পাসে অপমান হওয়ার প্রতিশোধ ঠিকই নিবে। মানে আমি কোথায় অপমান করলাম? শোন, আমি খবর পেয়েছি ওর কাজিনরা সবাই তোকে মারার জন্য প্রোগ্রাম করতেছে। আমি তো কিছু করিনি। সেটা তুই আর আমরা ভাবছি, বাট ওরা তোকে মারবে এটা শিওর থাক। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি? তুই কয়েকদিনের জন্য তোর গ্রামের বাড়ি চলে যা। ওইখানে তোর আব্বু আম্মুর সাথে থাকলে ভালো হবে, তাহলে ওরাও তোকে খুঁজে পাবে না। কয়েকদিন থাক, তোর মনও ভালো হবে, আব্বু আম্মুকেও দেখতে পাবি পাশাপাশি। ওদের রাগটাও কমে যাবে, তুই তখন আবার ক্লাস করিস। কিন্তু এখন যাওয়া কি ঠিক হবে? রে এত কথা বলিস কেন? তুই কালকে সকালেই চলে যা, এটাই তোর জন্য ভালো হবে। আমরা মোবাইলে যোগাযোগ করব। আচ্ছা দেখি। এরপর ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা ব্যাগ গোছাচ্ছি, এমন সময় হাকিমার ফাহাদ আসলো। কিরে, কোথাও যাবি নাকি? একটু বাড়িতে যাব, অনেকদিন ওনাদের দেখি না। ওই দিকের কি খবর? কোন দিক? আরে মেসেজ ওয়ালি। পুরো ঘটনাটা শেয়ার করলাম। তুই পাগল নাকি, এভাবে চলে আসতে পারলি? আর কিছুটা বলে আম্মুকে কল দিলাম, আগামীকাল আসবো সেই খবরটা দিলাম। আম্মু অনেক খুশি। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নাস্তা করে ফাহাদ আর হাকিমের কাছ থেকে বিদায় নিলাম। নিচে আয়মান ছিল, ওর সাথে বাইকে করে বাস স্টেশনে গেলাম। মাঝপথে শানিও আসলো। টিকিট কেটে ওদের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। গাড়ি চলতে শুরু করলো। বারবার আদ্রিতার কথা মনে পড়তে লাগলো। তার মানে আমিও কি আদ্রিতাকে ভালোবেসে ফেলেছি? দূর, এটা হবে না। রাস্তায় আমি অনেকবার কল দিয়ে জিজ্ঞাসা করলো আর কতক্ষণ লাগবে, কতটুকু এসেছি। বাড়িতে যেতে যেতে প্রায় 2টো বেজে গেল। বাড়িতে যাওয়ার পর সবাই এসে জড়িয়ে ধরলো। দুপুরে খেয়ে একটা ঘুম দিলাম। বিকেলবেলা বের হয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, কিন্তু কিছুতে ভালো লাগছে না, মনটা ওখানে রয়ে গেল। এভাবে খেয়ে ঘুমিয়ে 2 থেকে 3 দিন চলে গেল। সারাদিন মন খারাপ করে বসেই থাকি।
অবশ্য আম্মু কয়েকবার জিজ্ঞাসা করেছে আমার কিছু হয়েছে কিনা। মুচকি হাসি দিয়ে এড়িয়ে চলি। পরের দিন বিকেলবেলা আমি একটা নদীর পাড়ে গিয়ে বসে রইলাম। নদীতে ছোট্ট ছোট্ট ঢিল মারছি। এমন সময় কেউ একজন এসে আমার পাশে বসলো। তাকিয়ে দেখি আদ্রিতা। এটা নতুন কিছু না, ওখান থেকে আসার পর থেকেই আমার কেন যেন মনে হচ্ছে আদ্রিতা আমার পাশে আছে। এখনো মনে হচ্ছে আদ্রিতা এসে পাশে বসলো, আবার স্বপ্নে চলে আসলেন, তাও আবার এই ভর দুপুরে। তার মানে আপনিও আমাকে ভালোবাসেন। সবকিছু প্রকাশ করতে নেই। এখন বলেন, এই ভর দুপুরে স্বপ্নে আসার কারণটা কি? আমাকে কি একা থাকতে দেবেন না? এটা স্বপ্ন না, না বাস্তব? কেন মজা করছেন? সে আসার পর থেকে এভাবে চারপাশে ঘুরঘুর করছেন, আর এখন বলছি স্বপ্ন না। বিশ্বাস না হলে একটা কাজ করি। কি কাজ? একটা চিমটি কাটি, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ডান। আদ্রিতার দিকে আমার একটা হাত বাড়িয়ে দিলাম। ও চিমটি কাটলো আর আমি ব্যথায় লাফিয়ে উঠলাম। আজব তো, এ তো আসলেই আদ্রিতা। ও এখানে কি করে? আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। ও কয়েকবার আমার সামনে তুলে দিল, কিন্তু আমার হুঁশ নেই। তারপর ধাক্কা মেরে নদীতে ফেলে দিল। হঠাৎ করে পানিতে পড়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, ভিজে অবস্থা শেষ। এটা কি করলেন? কোনটা? ধাক্কা কেন দিলেন? বেশ করেছি। আমাকে ওখানে একা রেখে ফেলার আসার কারণ কি? সেটা পরে বলবো, আগে বলেন আপনি এখানে কি করছেন? এখানে আসার ঠিকানা কে দিল? মানুষ চাইলে সবকিছু সম্ভব। এখন কোনো প্রশ্ন করা যাবে না। আগে বাড়িতে চলেন, তারপর সব বলবো। জানেন আপনাকে বাড়িতে আমার সাথে দেখলে সবাই কি ভাববে? আমি আগে বাড়িতে গিয়েছি, আপনার আম্মুর থেকে ঠিকানা নিয়ে এখানে আসছি। কি? আপনি আম্মুর কাছেও গেছেন? শুধু আমি না, আমার আম্মু আসছে। চলেন চলেন। কি আর করার, ভেজা শরীর নিয়ে হাঁটছি। আমার এখনো কেমন জানি মনে হচ্ছে এটা একটা স্বপ্ন। আমি হাঁটছি আর আদ্রিতা আমার পিছন পিছন আসছে আর মিটমিট করে হাসছে। বাড়িতে যাওয়ার পর দেখি আম্মুর সাথে আরো একটা মহিলা হেসে হেসে কথা বলছে। তার মানে এটাই আদ্রিতার আম্মু। আমি ওখানে গিয়ে ওনাকে সালাম দিলাম। উনি সালাম নিল, তারপর জিজ্ঞাসা করলো আমার এই অবস্থা কেন। আমি আদ্রিতার দিকে তাকালাম, ওনারা বুঝে গেল। আম্মু বলল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওনার সামনে আসতে। আমিও ফ্রেশ হয়ে আসলাম। কিরে, তুই আমার মেয়েকে ওখানে একা ফেলে রেখে চলে আসলি কেন? আমি রীতিমতো একটা টাস্কি খেলাম। আদ্রিতা আস্তে আস্তে আমার মেয়ে হয়ে গেল। তারপর আদ্রিতার আম্মু বলল, জানো বাবা, আমার মেয়েটা কত কান্নাকাটি করেছে। আজ পর্যন্ত আমরা ওর কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি। তোমার কোনো প্রবলেম থাকলে তুমি আমার সাথে শেয়ার করতে। কেন তুমি আমার মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিলে? আমি ওনার কথার আগামাথায় কিছুই বুঝলাম না। তারপরও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আম্মু অনেকক্ষণ বকাঝকা করলেন, পরে নিজের রুমে চলে গেলাম। আম্মু ফাইনাল করে নিয়েছে আদ্রিতার সাথে আমার বিয়ে দেবে। আমার কোনো মতামত চলবে না। একদিকে মনের মধ্যে লাড্ডু ফুটছে, অন্যদিকে শাড়ির কথা মনে পড়ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। রাতের বেলা আমি বাসার ছাদে গিয়ে বসে আছি, চাঁদ দেখছি। কিছুক্ষণ পর আদ্রিতা এসে আমার পাশে বসলো। কি করেন? কিছু না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? বলেন। আমাকে ভালোবাসার কারণটা কি জানতে পারি? সবকিছুর কারণ বলা যায় না, তবে এতটুকু বলতে পারি আপনার সাধারণ চলাফেরা আমাকে ভালো লাগিয়েছে। আপনি অন্যদের মতো না, একটু ভিন্ন। এটাই আমার ভালো লাগে। আর কিছু বলতে পারবো না। এখানে আসার ঠিকানা কে দিল? আর আপনার আম্মু বলল আমি আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি, এর মানেটা কি? আপনি সেদিন আমার ভালোবাসা গ্রহণ না করার কারণে রাতে আমি অনেকগুলো মেডিসিন খেয়ে ফেলি। শরীরটা ঠান্ডা হয়ে যায়। তারপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আম্মু, আব্বু আর আপনার 2 ফ্রেন্ড আমার পাশে ছিল। তারপর শানির আইমান ভাইয়া আমাকে সবকিছু খুলে বলেছে। এটাও বলেছে যে আপনি আমাকে ভালোবাসেন। এরপর আম্মু আব্বু আমার কথা মতো এখানে আসতে রাজি হয়ে যায়। এরপর শানি ভাইয়ার থেকে ঠিকানা নিয়ে সোজা চলে আসলাম। আপনার আম্মুকে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা কথা বলে ফুটিয়ে দিলাম। বলেছি আমাদের অনেক আগে থেকে রিলেশন ছিল।
উনি রাগ করে এখান থেকে চলে আসছেন। বাহ, আপনারাও পারেন বটে। আপনার নীল কালারের কোনো পাঞ্জাবি আছে? আছে তো। কেন? চলেন না একটু ঘুরে আসি। ঘোড়ার সাথে পাঞ্জাবির কি সম্পর্ক? আপনি নীল পাঞ্জাবি পরবেন আর আমি নীল শাড়ি, খোলা আকাশের নিচে খালি পায়ে শিশির ভেজা ঘাসে দুজনে হাঁটবো আর গল্প করব। দেখেন, এত রোমান্টিকতা আমার মাঝে নেই। আপনি যাবেন না? না। তাহলে কিন্তু আমি চেঁচিয়ে বলবো আপনি আমার গায়ে হাত দিয়েছেন, আবার অনেক অনেক খারাপ খারাপ কথা বলেছেন। এটা কোন ধরনের ব্ল্যাকমেল? আপনি না গেলে করতে বাধ্য হব। আচ্ছা, চেঁচানোর দরকার নেই, আমি আসছি। আর একটা কথা, আবার কি? এখান থেকে চলে যাওয়ার ক্যাম্পাসে আপনি সবার সামনে আমাকে প্রপোজ করবেন। পারবো না আমি। তাহলে আগের বাড়ির মতো অনেকগুলো মেডিসিন খেয়ে সারা জীবনের জন্য চলে যাব, দেখবেন? আমি আর কিছু বললাম না। মেয়েটা আসলেই পাগল। নিচে গিয়ে ফ্রেশ হয়ে পাঞ্জাবিটা নিয়ে গায়ে দিলাম। বাইরে এসে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আদ্রিতা শাড়ি পরে বের হলো, হাতে নীল চুড়ি। চাঁদের আলোয় মনে হচ্ছে স্বপ্নের অপসরা। আমি ওর দিকে চেয়ে আছি। একটু পর ওর ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসলাম। এভাবে কি দেখেন? কিছু না, চলেন। ওই দাঁড়ান। আমি দাঁড়ালাম। ও এসে আমার বাম হাতটা ধরল। তারপর খালি পেয়ে হাঁটতে লাগলাম। উফ, কি দারুণ মুভমেন্ট! ভাষায় প্রকাশ করা যাবে না। পৃথিবীর শান্তিময় মুহূর্তের মধ্যে এটা সেরা। হালকা বাতাস, মিষ্টি চাঁদের আলো, পাশে আছে ভালোবাসার মানুষ। সুখে থাকার জন্য এর থেকে ভালো কিছু আর হতে পারে না। ভালোবাসাও চির অমর, চিরস্থায়ী। চলতে থাকুক অনন্তকাল, বেঁচে থাকুক প্রত্যেক সত্যিকারের ভালোবাসা।